অনেক উপদেষ্টা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এবং তারা সেফ এক্সিটের প্রস্তুতি নিচ্ছেন এবং সময় মতো তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে। যে নাহিদ ইসলাম নিজেও একসময় সরকারের অংশ ছিলেন এবং যেই নাহিদ ইসলামের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হওয়ার কারণেই যেই সরকার বসেছে খোদ নাহিদ ইসলাম সেই সরকারের সমালোচনা করতেছেন। এরপর গতকালকেই জামাত নেতা তাহের, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাকে বলা হয় সেকেন্ড ইন কমান্ড জামাতের। তিনি বলেছেন যে আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, মানে আজকে হুঁশিয়ারি দিব না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা, দেখুন প্রশাসন যে অবস্থা, যে ষড়যন্ত্র চলতেছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন, আর যদি না হয় তাহলে কোন কোন উপদেষ্টা এই ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মানে ফোনালা ফাঁসও আছে, তাদের যে কণ্ঠ রেকর্ড করে রাখছে, মিটিং এ তারা কি বক্তব্য দেন এর খবরও আছে। আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না, আমরা সুযোগ দেব, আপনাদের সংশোধনের সময় দিতে চাই, যদি সময় মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করে দেওয়া হবে। তার মানে জামাত এখন কল রেকর্ড করা শুরু করেছে। অনেকে বলেন যে কল রেকর্ড এটা কি বৈধ না অবৈধ? ভাই এসব আলোচনা গিয়ে লাভ নাই, বাংলাদেশে এগুলো হয়, এইগুলো আলোচনা করে আপনাদের সময় নষ্ট করবো না। এরপর আসি বিএনপি, শেষ পর্যন্ত বিএনপিও এই সরকারের বিরুদ্ধে লেগেছে। তাহলে বাকি থাকলো কি? আমি একটু পড়ি। এখানে মানবজমিনের খবর, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা এবং কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করে বিএনপি। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করতেছেন, বিশেষ করে তারা জামাত ইসলামের পক্ষে কাজ করছেন বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। গত সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে। এতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান এবং তারা আরো বলেন যে 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি একটি দল নির্বাচন কমিশনে যাবে বলে সিদ্ধান্ত হয় এবং এসব বিষয়ে প্রধান উপদেষ্টা এবং কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবে। তো এখানে তারা বলেছেন যে 2-1 উপদেষ্টা তাদের কাজকর্ম সন্দেহজনক, এটা তারা নির্বাচন কমিশনকে জানাবে এবং প্রধান উপদেষ্টাকে জানাবে। এখন প্রশ্ন সে একই যে হঠাৎ করে এই জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম এবং বিএনপি তারা কিন্তু একে অন্যের রাজনৈতিক প্রতিযোগী, কিন্তু সবার অভিযোগ আসলে এই সরকারের কিছু উপদেষ্টাদের দিকে, এবং এটা সত্যতা কতটুকু? আমি যদি শুরু থেকে শুরু করি, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের লন্ডনের বৈঠক থেকে কিন্তু এই অবিশ্বাসের শুরু, বাট এটা চূড়ান্ত রূপ পায় 21শে সেপ্টেম্বর। এই 21শে সেপ্টেম্বর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি করা হয় এবং তারপর থেকে কে হবেন এই জনপ্রশাসন সচিব, এটা নিয়ে বিএনপি এবং জামাতের ভিতরে চরম কামড়াকামড়ি বাজে। জামাত বলতেছে আমি যাকে বলবো তাকেই সচিব বানাতে হবে, আবার বিএনপি বলতেছে আমি যাকে বলবো তাকে সচিব বানানো হবে। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একটা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে সমস্ত প্রশাসন বিএনপি এবং জামাত তাদের লোক দিয়ে ভরিয়ে ফেলেছে, এবং তিনি আরো বলেন যে আমাদের কথা কেউ শুনছে না, আমলারা শুনছে না। এমনকি যখন বিএনপি বলেছে যে আগামী নির্বাচনের সময়ে যে সরকার হবে সেই সরকারে এই ছাত্র উপদেষ্টা থাকতে পারবে না, সুতরাং আমি যেহেতু ছাত্র উপদেষ্টা, তখন প্রশাসন মনে করতেছে যে আমি তো চলে যাব, আমি যেহেতু ছাত্র উপদেষ্টা এই কারণে কেউ আমার কথা শুনতেছে না। তো এই প্রশাসনে বড় বড় পদগুলো নিয়ে বিএনপি এবং জামাত, এমনকি সেনাবাহিনীতেও আছে বড় বড় পদগুলো নিয়ে বিএনপি এবং জামাত অনবরত তাদের প্রভাব বিস্তার করতেছে। এজন্য 3 সপ্তাহ চলে গেলেও সরকার সিদ্ধান্ত নিতে পারতেছিল না যে কাকে বানাবে জনপ্রশাসন সচিব। তো 3 সপ্তাহ পরে শেষ পর্যন্ত সবচেয়ে সিনিয়র যে সচিব এহসানুল হক, তাকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন এই এহসানুল হক কিন্তু কোনো দল টল করে না, তিনি নিরপেক্ষ, কিন্তু বিএনপি মনে করতেছে এহসানুল হক নিশ্চয়ই জামাতি, আবার জামাত মনে করতেছে এহসানুল হক নিশ্চয়ই বিএনপির। এই কারণে অবিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতিক সময়ে এনসিপি চেয়েছিল তাদেরকে শাপলা প্রতীক দেওয়া হোক এবং এর জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করা হোক, কিন্তু বর্তমান সরকার এনসিপির কোনো কথাই শুনতেছে না। এখন সরকারের উপদেষ্টারা 2 ভাগে বিভক্ত। এক ভাগে নেতৃত্বে আছেন যাকে বলা হয় ইউনূস সরকারের, মানে ডক্টর ইউনূস চিফ অ্যাডভাইজার, উনি হচ্ছেন ডেপুটি চিফ অ্যাডভাইজার, উনি হচ্ছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা। একটা গ্রুপ নিয়ন্ত্রণ করেন খলিলুর রহমান এবং আরেকটা গ্রুপ নিয়ন্ত্রণ করেন তিনিও আরেকজন ওই ডেপুটি চিফ অ্যাডভাইজারের মতোই আসিফ নজরুল। এই আসিফ নজরুল সহ রেজওয়ানা হাসান সহ কিছু গ্রুপ আছে বিএনপি পন্থী, আবার খলিলুর রহমান, তার ভাই আদিলুর রহমান, তারপরে ফরিদা আক্তার, এরা সহ আবার কিছু গ্রুপ আছে আবার জামাতপন্থী। তো আবার এই সকল উপদেষ্টারা 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে।
আবার এর ভিতর কিছু উপদেষ্টা আছেন, তারা জামাতপন্থী ভাব দেখালেও মনে মনে তারা চান নির্বাচনটা পিছিয়ে যাক, নির্বাচনটা আরো পিছিয়ে যাক, যাতে নির্বাচনটা না হয়। এবং এই সঙ্গে আরো অনেক গ্রুপ আছে, এখন এদের পুরো নাম বলতে গেলে আসলে মানে সম্পর্ক থাকবে না। আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, এমন অনেকেও আছে। এবং সেই সঙ্গে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়াও যে জড়িত, এটাও অনেক অভিযোগ আমার কাছে আছে। আমি এটা বলবো, শেষ দিক দিয়ে বলবো আসলে যে কি একটা ব্যাপার আসলে এখানে হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে, এগুলো সততা কি? এতে সততা রয়েছে। প্রথমত, আগেই বলেছি, পুরো উপদেষ্টা পরিষদ দুই ভাগে বিভক্ত। এক ভাগ চায় নির্বাচন হোক, আরেক ভাগ চায় হোক না। এক ভাগ বিএনপির পক্ষে, আরেক ভাগ জামাতের পক্ষে। সবাই চিন্তা করে যে কদিন পর ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন কি করব। এবং কিছু কিছু উপদেষ্টা পারে না আওয়ামী লীগকে এখনই নিয়ে আসে। আপনারা দেখেন, আসিফ মাহমুদ সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি টাকা পয়সা নিয়েছেন, সে অভিযোগ তো আছেই। তারপরে মাহফুজ আলমের ভাই রেড ক্রসের সদস্য, প্রভাবশালী। তারপরে রেজওয়ান হাসানের স্বামী আবু বকর সিদ্দিক, সংক্ষেপে এবি সিদ্দিক, সে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সকল সম্পত্তিগুলো তিনি দেখা ভালো করতেছেন। এমনকি তিনি ওই সোটার ফ্যাক্টরি, হামিদ সোটার ফ্যাক্টরি লিখে নিয়েছেন। তারপরে প্রেস সচিব শফিকুল আলমের স্ত্রী গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, ডক্টর ইউনুসের ভাতিজা এরাও প্রেস সচিব। তারপরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সাহেব ভালো মানুষ, বাট নিশ্চয়ই তিনি তার ব্যবসায় প্রভাব বিস্তার করতেছেন, অভিযোগ আছে, প্রমাণ নেই। তো এইরকম নানা নামে বিভিন্ন উপদেষ্টারা, যেগুলো আমরা জানি আর কি, আমাদের জানার বাইরেও কিন্তু অনেক আছে। এভাবে কিন্তু উপদেষ্টারা নিজেদের আখের অনেকেই নিজেরা গুছিয়ে নিচ্ছেন। ডক্টর ইউনুস ভালো মানুষ, বাট তিনিও নিজের জন্য না হোক অন্তত গ্রামীণ যে প্রতিষ্ঠান, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। তো এগুলো তো তিনি করেছেন। এখন যখন সময় ঘনিয়ে আসতেছে, তখন ডক্টর ইউনুস অনেকটা ক্লান্ত, তিনিও হাল ছেড়ে দিয়েছেন। তিনি বলতেছেন যে আচ্ছা, আমি কোনো মতে থাকবো, বাট উনি অতটা নাক গলান না, উনি ওনার মতো থাকেন। এই সুযোগে উপদেষ্টারা ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এবং তারা একটা গ্রুপ আসলেই চায় যাতে নির্বাচন না হোক, যাতে দেশে একটি ক্রান্তিকাল আসে, এবং সেই ক্রান্তিকালে দুইজন লোককে সরিয়ে দেওয়া যায়। সেই দুজনকে, একজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যদি থাকেন সেনাপ্রধান, তাহলে কিন্তু এই নির্বাচনকে ভণ্ডুল করা যাবে না। আর দ্বিতীয়ত, সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস স্পষ্ট বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমি মার্চ থেকে থাকবো না। তো এখন এই দুজনকে যদি সরিয়ে দেওয়া যায়, এই জন্য অস্থিরতা তৈরি করা যায়, তাহলে কিন্তু নির্বাচনটা ভণ্ডুল করা যায়। এই জন্য আপনি দেখবেন যে সকল দোষ কিন্তু ওয়াকারের। আমি বলতেছি না যে ওয়াকারুজ্জামান 100% সঠিক সব দিক দিয়ে, কিন্তু সকল দোষ ওয়াকারের। ওয়াকারকে যেতেই হবে, সে আগে থেকেই আওয়াজ তুলে ওয়াকারকে যেতেই হবে। এখন এই যে সেনাকু পিনাকি ভট্টাচার্য লাইভে এসে বলেন, প্রিয় দেশবাসী, আপনারা রাস্তায় নেমে আসুন, মাদ্রাসা ছাত্র জনতা রাস্তায় নেমে আসুন, 46 পদাতিক ব্রিগেড অগ্রসর হচ্ছে। আচ্ছা, ধরে নিলে অগ্রসর হচ্ছে। এখন সরকারের ভিতর এমন কোনো গোয়েন্দা নাই তারা বলতে পারবে যে এগুলো আসলে কেন অগ্রসর হচ্ছে? বা সেনাবাহিনী তো 24 আওয়ার্স ওপেন কন্ট্রোল রুম আছে, ওখান থেকে কি একটা ফোন করা হয়েছে উপজেলা কার্যালয় থেকে যে আপনাদের এখানে 46 পদাতিক ব্রিগেড, তারা কেন অগ্রসর হচ্ছে? এমনকি খলিলুর রহমানের যে পিএস মোস্তাইন বিল্লাহ, সেই মোস্তাইন বিল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমেও গিয়েছিলেন, যেখান থেকে সমস্ত ক্যামেরা মনিটর করা হয়, সেখানেও তো তিনি গিয়েছেন, গিয়ে দেখেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এসব দেখার পরেও কেন তারা পিনাকিকে ফোন করেছেন? কারণ আপনারা দেখুন যে খলিলুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য তারা কিন্তু খুব মিল। পিনাকি ভট্টাচার্য নিজেই বলেছেন যে তিনি আমার গুরু। তো সেইখানে হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য এমন লোকের কাছ থেকে ফোন পেয়েছেন, বাংলাদেশ সরকারের খুব উচ্চ পদস্থ লোক, যে পিনাকি দ্বিতীয়বার দেরি করেন নিয়ে কথা বলতে, কারণ পিনাকি তাকে বিশ্বাস করেছিলেন। সমস্যাটা এখানে। সমস্যাটা হচ্ছে যে গ্রুপটা সরকারের ভিতরে আছে কিন্তু তারা চায় নির্বাচন পিছিয়ে যাক, তারা পিনাকিকে দিয়ে একটা ডাক দিয়েছে জনগণকে, যাতে ওই জনগণ রাস্তায় নেমে আসে এবং আরেকটা ক্যাওস সৃষ্টি হয়, এবং রাস্তায় ডিউটিরত যে সেনাবাহিনী আছে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়, এবং এর ফলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের সূচনা হয়। এটা ইচ্ছা করে এটা করেছে, এবং এর ফলে একটা শক্তি পরীক্ষা হয়ে গেল যে আসলে জনগণ আসলে কতটুকু এই সেনাবাহিনীর বিরুদ্ধে এবং জনগণ কতটুকু আসলে বিএনপির বিরুদ্ধে। এরকম কিন্তু কাকতালীয় হবে পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওর পরেই কিন্তু আবার জুলকারনাইন স্বামী তিনি পাল্টা ভিডিও করে নাকচ করে দেন, ফলে জনগণ আর রাস্তায় নামেনি। এর ফলে একটা জিনিস প্রমাণিত হলো যে এই ঘটনার ফলে সরকারের ভিতরে যে উপদেষ্টারা আসলে মানে নির্বাচনের বিরুদ্ধে, তাদের মনোবলটা অনেক পড়ে গেল, এবং দুঃখজনকভাবে জামাত ইসলামের কিছু লোক তারা সাপোর্ট করে পিনাকিকে সমর্থন করলো। বিশেষ করে ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা
তিনি তার ফেসবুকে বলেছেন যে পিনাকি যা করেছে বুঝে শুনেই করেছে, এটা তিনি ভুল করেননি, এই সেই বিভিন্ন কথাবার্তা। তাহলে জামাত থেকে পিনাকি ভট্টাচার্যের উপর একটা সাপোর্ট ছিল। সুতরাং পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণার কারণে পিনাকি ভট্টাচার্য ক্রেডিবিলিটি একদম জিরো পর্যায়ে চলে গেল, এবং যারা পিনাকি ভট্টাচার্যকে এই ঘোষণা দিতে উৎসাহিত করেছে তারাও তাদের মনোবল একটু দুর্বল হয়ে গেল। এবং এই মনোবল দুর্বল হয়ে যাওয়ার পরেই ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে সরকারের কিছু লোক অন্য দলের হয়ে কাজ করতেছে, মানে বিএনপির পক্ষ হয়ে কাজ করতেছে, এটা বলাই বাহুল্য, আমরা কণ্ঠ ফাঁস করে দেব।